আগে আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আপনাদের হাতে নেই। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যে কোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে। খেলায় একসাথে নামছে ইরান, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন আর শুধু যুদ্ধের হুমকিতে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি আঘাত হানছে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে, তেল বাজারে। হঠাৎ তেলের বন্যা, ইরানের জরুরি প্রস্তুতি। যুদ্ধের আশঙ্কা বাড়তে ইরান দ্রুত তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছে। পারস্য উপসাগরে খার্ক আইসল্যান্ড, যেখান থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়, সেখানে অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে। মাত্র কয়েকদিনে 15 থেকে 20 ফেব্রুয়ারিতে প্রায় 20.1 মিলিয়ন ব্যারেল তেল লোড করা হয়েছে। দৈনিক গড়ে 3 মিলিয়ন ব্যারেল, যেখানে আগে এই সংখ্যা ছিল মাত্র 1.54 মিলিয়ন ব্যারেল বা দিন। অর্থাৎ ইরান প্রায় 3 গুণ বেশি তেল বাজারে পাঠাচ্ছে। কেন? সহজ উত্তর, যুদ্ধের আগে যতটা সম্ভব বিক্রি করে ফেলো, কারণ যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে এই তেল স্থাপনা সবচেয়ে আগে টার্গেট হতে পারে। সৌদি আরবও মাঠে নামল। ইরান একা নয়, সৌদি আরবও একই পথে হাঁটছে। তারা তেল উৎপাদন ও রপ্তানি বাড়াচ্ছে, যেন যুদ্ধ শুরু হলে সরবরাহ বন্ধ হয়ে না যায়, বিশ্ববাজারে নিজেদের নিয়ন্ত্রণ বজায় থাকে। এটা নতুন কিছু নয়। 2025 সালে ইরান ইসরায়েল উত্তেজনার সময়ও সৌদি আরব একই কৌশল নিয়েছিল। কেন এত গুরুত্বপূর্ণ এই তেল? ইরান বিশ্বে মোট তেলের প্রায় 3% সরবরাহ করে। শুনতে কম মনে হলেও এই 3% হঠাৎ বন্ধ হয়ে গেলে বাজার কেঁপে ওঠে। ইতিমধ্যেই উত্তেজনার কারণে তেলের দাম 6 মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, কারণ বাজার ভয় পাচ্ছে যদি যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ককে পয়েন্ট। সবচেয়ে বড় ঝুঁকি এখানে স্ট্রেইট অফ হরমুজ। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন প্রায় 16.5 মিলিয়ন ব্যারেল তেল যায়। এটি ব্যবহার করে ইরাক, কুয়েত, সৌদি আরব, ইউএই। ইরান হুমকি দিয়েছে যুদ্ধ শুরু হলে এই পথ বন্ধ করে দেবে। যদি সেটা সত্যি হয় তাহলে এশিয়ায় তেল সরবরাহ বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম আকাশ চুম্বি, বৈশ্বিক অর্থনীতি ধাক্কা খাবে। সহজ ভাষায় বিশ্ব অর্থনীতি আগুনে জ্বলবে। যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, তেল বন্ধ করো, শক্তি থামাও। ইউনাইটেড স্টেটস এবার সরাসরি যুদ্ধ না করে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে 30 জনের বেশি ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা। ইরানের শ্যাডো ফ্লিট টার্গেট। এই শ্যাডো ফ্লিট কি? প্রায় 430টি ট্যাঙ্কার, যেগুলো ভুয়া পতাকা ব্যবহার করে নাম বদলায়, ট্র্যাকিং লুকায়। উদ্দেশ্য নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি করা। বড় ছবি, তেল মানেই অস্ত্র। যুক্তরাষ্ট্রের মতে থামা নিষেধাজ্ঞায় তেল বিক্রি থেকে টাকা, টাকা থেকে অস্ত্র, মিসাইল, ড্রোন। তাই তারা এই চক্র ভাঙতে চায়। কিন্তু বাস্তবতা হলো না, শুধু জটিল করে ইরান আরো গোপনে, আরো কৌশলে কাজ শুরু করে। এই মুহূর্তে যা ঘটছে তা শুধু তেল বা যুদ্ধ নয়, এটি গ্লোবাল পাওয়ার গেম। ইরান টিকে থাকতে চায়, যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে, সৌদি বাজার নিয়ন্ত্রণে রাখতে চায়, আর মাঝখানে পড়ে আছে পুরো বিশ্ব। একদিকে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প অপশন খুঁজছেন, অন্যদিকে ইরান যা করেছে তা সরাসরি যুদ্ধের মহড়া। ইরান তাদের এলিট ফোর্স IRGC এর মাধ্যমে একটি মিসাইল ড্রিল করেছে, কিন্তু চমকপ্রদ বিষয় হলো তারা টার্গেট হিসেবে ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা মার্কিন বিমান ঘাঁটির একটি হুবহু রেপ্লিকা বা নকল কাঠামো। ভাবুন একবার, 5000 মার্কিন সৈন্য যেখানে থাকে সেই ঘাঁটির ম্যাপ ধরে ইরান প্র্যাকটিস করছে। ইরানের বাংকার বাস্টার এবং মার্কিন উদ্বেগ। কেবল মিসাইল ছড়েনি, তারা নতুন ধরনের ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্রের মাথা প্রদর্শন করেছে, যা মাটির গভীরে থাকা বাংকার বা সুরক্ষিত বিমান আশ্রয়স্থল ধ্বংস করতে সক্ষম। এর মানে হলো আমেরিকা যদি মনে করে তাদের দামি যুদ্ধ বিমানগুলো আন্ডারগ্রাউন্ডে নিরাপদে আছে, তবে ইরান বলছে আমরা সেখানেও পৌঁছাতে পারি। পেন্টাগনের জেনারেলরা এখন কপালে ভাঁজ নিয়ে বসে আছেন। কেন? কারণ ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে ইরান মানে ভেনেজুয়েলা, একটু চাপ দিলে নতি স্বীকার করবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। ইরান একটি হার্ডেন্ড এবং যুদ্ধংদেহী দেশ, যাদের পেছনে আছে রাশিয়ার মতো পরাশক্তি। গোয়েন্দা রিপোর্ট বলছে পরিস্থিতি বিগড়ে গেলে উত্তর কোরিয়া এবং চীনও পর্দার আড়ালে ইরানের পাশে দাঁড়াতে পারে।
2003 সালের পর বৃহত্তম সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে আমেরিকার 85টির বেশি ফুয়েল ট্যাঙ্কার এবং 170টির বেশি কার্গো বিমান ওঠানামা করছে। ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে মার্কিন বোয়িং KC-135 ট্যাঙ্কার দেখা গেছে। আকাশে জ্বালানি ভরার এত প্লেন কেন? কারণ আমেরিকা দীর্ঘমেয়াদী এবং বিশাল স্কেলের বিমান হামলার ছক কষছে। বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন এখন একসাথে মোতায়েন। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এমন রণসজ্জা আর দেখা যায়নি। কেন এই পরিস্থিতি বিপজ্জনক? এখানে 3টি বড় ঝুঁকি রয়েছে। রিটালিয়েশন বা পাল্টা আঘাত। ইরান পরিষ্কার সংকেত দিয়েছে, যদি তাদের উপর হামলা হয় তবে তারা কেবল নিজেদের রক্ষা করবে না, বরং মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে আগুনের গোলার নিচে ফেলবে। প্রক্সি ওয়ার। লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। আমেরিকা ইরানে হামলা করলে ইসরায়েলকে হয়তো হিজবুল্লাহর হাজার হাজার রকেটের মোকাবিলা করতে হবে। বিশ্বযুদ্ধ। যদি রাশিয়া এবং চীন কোনোভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ে তবে এটি আর আঞ্চলিক যুদ্ধ থাকবে না, এটি একটি গ্লোবাল কনফ্রন্টেশনে রূপ নেবে। ডোনাল্ড ট্রাম্প এখন এক কঠিন দোলাচলে। একদিকে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে নিজের লিগাসি তৈরি করতে চান, অন্যদিকে পেন্টাগন তাকে বারবার সতর্ক করছে ইরান কোনো ছোটখাটো দেশ নয়, এটি একটি মৌচাক যেখানে ঢিল মারলে রক্ষা পাওয়া কঠিন। ইতিমধ্যেই মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা কি সত্যিই ইরানের ওপর বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? কি ঘটছে আসলে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ এখন আগের চেয়ে অনেক বেশি ঘনীভূত। আমেরিকা এবং ইরানের মধ্যকার তথাকথিত কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ এখন আর পর্দার আড়ালে নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। ওমান সহ অনেক দেশে মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি। কূটনৈতিক সব আলোচনা এখন কার্যত ডেড এন্ডে গিয়ে ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছেন। আমেরিকা শুধু মুখে হুঁশিয়ারি দিচ্ছে না, তারা যুদ্ধের জন্য সরঞ্জামও গুছিয়ে ফেলছে। ইসরায়েলের অবস্থান এবং ডেডলাইন। ইসরায়েল এই সংঘাতকে দেখছে একদম অনিবার্য হিসেবে। তাদের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, কথায় আর কাজ হবে না। ইসরায়েল ইতিমধ্যে মার্কিন বাহিনীর সাথে মিলে যৌথ সামরিক মহড়া এবং অভিযোগের ছক কষতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে না আসে তবে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন কর্মকর্তাদের মতে হাতে সময় আছে মাত্র 10 থেকে 15 দিন। এর মধ্যে সমাধান না হলে সরাসরি সামরিক অ্যাকশনে যেতে পারেন ট্রাম্প। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনাও আমেরিকার টেবিলে রয়েছে। কেন এই উত্তেজনা? মূল কারণগুলো কি? পারমাণবিক কর্মসূচি। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন নিয়ে ইসরায়েল ও আমেরিকার দীর্ঘদিনের মাথা ব্যথা। তাদের ভয়, ইরান পারমাণবিক বোমা বানালে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য শেষ হয়ে যাবে। আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইরানের যে প্রভাব তা দমনে ইসরায়েল মরিয়া। ব্যর্থ কূটনীতি। একের পর এক প্রস্তাব নাকচ হওয়ায় দুই দেশই এখন আক্রমণাত্মক অবস্থানে। ইরানের প্রতিক্রিয়া এবং বিশ্ব অর্থনীতি। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনো চাপের মুখে মাথা নত করবেন না। তারা নিজস্ব পাল্টা প্রস্তাব তৈরি করছেন ঠিকই, কিন্তু যুদ্ধের হুমকি দিলে তারা পিছু হটার পাত্র নন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো এখন চরম আতঙ্কে আছে, কারণ একবার যদি যুদ্ধ শুরু হয় তবে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়ার ঝুঁকি তৈরি হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানি রাজনীতিবিদেরা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ওমান ও জেনেভায় মধ্যস্থতা বৈঠকের পরেও কোনো সুরাহা না হওয়ায় আন্তর্জাতিক মহল এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। পরবর্তী 10 দিনের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একটা বারুদের স্তূপের মতো হয়ে দাঁড়িয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম, অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির পাল্টা চ্যালেঞ্জ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, পরের 10 থেকে 15 দিন কি আমরা নতুন কোনো মহাযুদ্ধ দেখতে চলেছি?
ট্রাম্পের ডেডলাইন এবং 10 থেকে 15 দিনের আলটিমেটাম। প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর কোনো রাগঢাক রাখছেন না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানকে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে একটি পরমাণু চুক্তিতে সই করতে হবে। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা, ট্রাম্প রহস্যময়ভাবে উত্তর দিলেন, আমি সেটা এখনই বলতে পারছি না, তবে আমাদের বিশাল শক্তিশালী জাহাজগুলো কিন্তু ওই দিকেই যাচ্ছে। আমেরিকা বর্তমানে মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ডজনখানেক যুদ্ধজাহাজ এবং শত শত ফাইটার জেট, 150টিরও বেশি কার্গো ফ্লাইট ভর্তি করে টন টন অস্ত্রশস্ত্র ইতিমধ্যে অঞ্চলে পৌঁছে গেছে। খামেনির চপেটাঘাত এবং ইরানের পাল্টা হুমকি। ডোনাল্ড ট্রাম্পের এই আর্মাডা বা রণতরী বহরকে ইরান কিন্তু একদমই পাত্তা দিচ্ছে না। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে সরাসরি মূর্খ বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, আমেরিকা বলছে তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, খুব ভালো কথা, কিন্তু এই যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার মতো অস্ত্র ইরানের কাছে আছে। খামেনির যুক্তি হলো, আলোচনার আগেই যদি ট্রাম্প ফলাফল ঠিক করে দেন যে এই চুক্তিতে সই করতে হবে, তবে সেই আলোচনার কোনো মানে হয় না। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। জাতিসংঘের চিঠিতে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি। ইরান এখন কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি একটি কড়া চিঠি লিখেছেন। সেই চিঠির মূল কথাগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। টার্গেট মার্কিন বেস। যদি আমেরিকা হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি, স্থাপনা এবং সম্পত্তি ইরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। বিপর্যয়কর ফলাফল। এই যুদ্ধ কেবল ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকে ছাই করে দেবে। ব্রিটেনকে সতর্কবার্তা, ট্রাম্প যদি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালান, তবে ইরান তার পাল্লা আরও বাড়াবে। মিত্র দেশগুলোর আতঙ্ক। এই যুদ্ধের আশঙ্কায় সবচেয়ে বেশি ভয়ে আছে জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। কারণ যুদ্ধ শুরু হলে তাদের মাটি ব্যবহার করা হতে পারে এবং ইরানের পাল্টা মিসাইলগুলো তাদের উপরেও এসে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো এখন দুই নৌকায় পা দিয়ে চলছে। একদিকে আমেরিকার বন্ধুত্ব, অন্যদিকে ইরানের সম্ভাব্য প্রতিশোধ। ট্রাম্প কি সত্যিই হামলা করবেন? ট্রাম্পের পুরনো কৌশল হলো প্রচন্ড চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করা, যাকে বলা হয় দ্য আর্ট অফ দ্য ডিল। কিন্তু সমস্যা হলো ইরানও দম্বর পাত্র নয়। তারা জানে যদি একবার নতি স্বীকার করে, তবে তাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে। পুরো মধ্যপ্রাচ্য যেন একটি বিশাল দাবার বোর্ড, যেখানে চালগুলো দিচ্ছে তেহরান আর ওয়াশিংটন। কিন্তু এই দাবার বোর্ডে সবচেয়ে বড় পাউন্ড বা ঘুঁটি হিসেবে দাঁড়িয়ে আছে লেবানন। আমরা এমন এক চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার দাবি, হিজবুল্লাহ এখন আর নিজের সিদ্ধান্তে চলছে না। এর পুরো কন্ট্রোল বা রিমোট এখন ইরানের IRGC কমান্ডারদের হাতে। হিজবুল্লাহ রিমোট কন্ট্রোল এখন কার হাতে? লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রিভলিউশনারি গার্ড কর্পসের কর্মকর্তারা। ইতোমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করছেন IRGC কর্মকর্তারা। খবর দ্য জেরুজালেম পোস্টের। রিপোর্ট বলছে ইরানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এখন সরাসরি বৈরুতে বসে হিজবুল্লাহকে গাইড করছেন। কেন? কারণ 2024 সালের নভেম্বরে ইসরায়েলের সাথে যে যুদ্ধবিরতি হয়েছিল তার সুযোগ নিয়ে ইরান চাচ্ছে হিজবুল্লাহর ক্ষতবিক্ষত সামরিক শক্তিকে আবার মেরামত করতে। লেবাননের বেকা ভ্যালিতে ইরানের কমান্ডাররা সরাসরি মিসাইল ইউনিটের ট্রেনিং দিচ্ছেন। প্রশ্ন হলো, ইরান এত তাড়াহুড়ো করছে কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের কাউন্টডাউন এবং হিজবুল্লাহর ভূমিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মাত্র 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন। ট্রাম্পের দাবি পরিষ্কার, পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ছাড়ো, নয়তো হামলা হবে। এখন ইরানের স্ট্র্যাটেজি হলো, যদি আমেরিকা ইরানে হামলা করে, তবে ইরান একা লড়বে না, তারা হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করাবে। অর্থাৎ যুদ্ধের প্রথম রণাঙ্গন ইরান নয়, বরং হবে ইসরায়েল আর লেবানন সীমান্ত। হিজবুল্লাহ নেতা নাইম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলা হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। বেকা ভ্যালিতে আগুনের লেলিহান শিখা। এরই মধ্যে ইসরায়েল কিন্তু বসে নেই। তারা গত রাতেই বেকা ভ্যালিতে হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টারে এয়ার স্ট্রাইক করেছে। এতে হিজবুল্লাহর প্রবীণ কমান্ডার হুসেইন ইয়াগি নিহত হয়েছেন। বালবেকে তার জানাজায় হাজার হাজার সশস্ত্র যোদ্ধার কুচকাওয়াজ একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, আমরা এখনো শেষ হয়ে যাইনি।
ইসরায়েলের যুক্তি হলো হিজবুল্লাহ যাতে নতুন করে অস্ত্র জোগাড় করতে না পারে, তাই তারা এই প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাচ্ছে। ইরান চাচ্ছে হিজবুল্লাহকে ঢাল হিসেবে ব্যবহার করতে, আমেরিকা চাচ্ছে চাপের মুখে ইরানকে পরমাণু চুক্তি মানতে বাধ্য করতে, আর ইসরায়েল চাচ্ছে তার উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহর অস্তিত্ব মুছে ফেলতে। যদি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়, তবে 15 দিন পর আমরা হয়তো এমন এক যুদ্ধ দেখব যা পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেবে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলকেও লক্ষ্যবস্তু করবে। এমন ধারণা থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সরকারি সম্প্রচার মাধ্যম KAN কান শনিবার সন্ধ্যায় জানায়, ইরানে হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন লক্ষণ তেল আবিব শনাক্ত করেছে। বিশেষ করে তাদের রকেট বাহিনীর তৎপরতা বেড়েছে। ধারণা করা হচ্ছে ইরানে হামলা হলে হিজবুল্লাহ, IRGC, ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একযোগে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। আপনার মাথার উপর দিয়ে আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো উড়ে আসছে, আর আপনার কাছে আছে এমন কিছু সাইলেন্ট কিলার যা চোখের পলকে সেগুলোকে ছাই করে দিতে পারে। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ বলছে ইরান ঠিক এই কাজটাই করছে। আমরা দেখব ট্রাম্পের আলটিমেটামের মুখে ইরান কিভাবে তাদের সবচেয়ে ভারী এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে যুদ্ধের ময়দানে নামিয়েছে। এটি কি কেবল আত্মরক্ষা, নাকি আমেরিকার জন্য পেতে রাখা কোনো মরণ ফাঁদ? স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের আয়রন শিল্ড। ফেব্রুয়ারি 2026-এর একদম লেটেস্ট প্ল্যানেট ল্যাবস স্যাটেলাইট ইমেজ বলছে, তেহরান এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোর চারপাশে আবার দেখা যাচ্ছে রাশিয়ার তৈরি সেই বিখ্যাত S-300 মিসাইল সিস্টেম। 2025 সালের জুন যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ইরানের অনেক ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইরান এখন রেকর্ড টাইমে সেগুলো মেরামত করে ফেলেছে। মজার ব্যাপার হলো, ইস্পাহানে যেখানে একটি S-300 সিস্টেম ধ্বংস হয়েছিল, সেখানে এখন দেখা যাচ্ছে একটি S-200 ব্যাটারি এবং ইরানের নিজস্ব প্রযুক্তির বাভার 373। এটি যেন অনেকটা পুরানো চাল ভাতে বাড়ে আর নতুন প্রযুক্তির এক জগা খিচুড়ি বা হাইব্রিড যুদ্ধ কৌশল। S-300 কেন এটি এত ভয়ের কারণ? বন্ধুরা, S-300 কোনো সাধারণ মিসাইল নয়। এটি ম্যাক 6 গতিতে শব্দের চেয়ে 6 গুণ দ্রুত ছুটতে পারে। এর পাল্লা প্রায় 150 থেকে 195 কিলোমিটার। একটি ব্যাটারি থেকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ডজন ডজন মিসাইল ছোড়া সম্ভব। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। স্যাটেলাইট ছবিতে লঞ্চারগুলো দেখা গেলেও তাদের মেইন ফায়ার কন্ট্রোল রাডার স্পষ্ট দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা ভাবছেন, ইরান কি তাদের আসল রাডার লুকিয়ে রেখেছে, নাকি তারা রাশিয়ার রাডারের বদলে নিজেদের তৈরি কোনো গোপন টেকনোলজি ব্যবহার করছে? বাভার 373 এবং খোরদাত 15 ইরানের দেশি ব্রহ্মাস্ত্র। ইরান কেবল রাশিয়ার উপর ভরসা করে বসেনি, তারা মাঠে নামিয়েছে তাদের নিজস্ব বাভার 373, যার পাল্লা 200 কিলোমিটারের বেশি। সাথে আছে খোরদাত 15, যা 120 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করে ধ্বংস করতে পারে। এই লেয়ার্ড বা স্তর ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার মানে হলো, যদি কোনো মার্কিন বিমান প্রথম স্তর পারও হয়ে যায়, দ্বিতীয় বা তৃতীয় স্তরে তাকে ধরা পড়তেই হবে। ইরান এখন তাদের পরমাণু কেন্দ্রগুলোকে মাটির নিচে আরো গভীরে নিয়ে গেছে এবং ওপর দিয়ে ওই মিসাইলগুলোর এক অভেদ্য দেয়াল তৈরি করেছে। যুদ্ধের ময়দান কি প্রস্তুত? ট্রাম্প প্রশাসন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান এবং মিসাইলের পাহাড় জমা করছে, ইরান তখন পাল্টা চাল হিসেবে তাদের এই ভারী ডিফেন্সগুলো মোতায়েন করছে। এটি একটি পরিষ্কার সিগন্যাল, আসলে আসো, কিন্তু ফিরে যাওয়ার গ্যারান্টি নেই। ইরান তাদের ডিফেন্স সিস্টেমগুলোকে ব্যাটল রেডি বা যুদ্ধের জন্য প্রস্তুত করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, আমেরিকার স্টেলথ ফাইটারগুলো কি ইরানের এই হাইব্রিড ডিফেন্স গ্রিডকে ফাঁকি দিতে পারবে, নাকি 2026 সাল ইতিহাসের পাতায় একটি বিশাল আকাশ যুদ্ধের সাক্ষী হয়ে থাকবে? আমেরিকার প্রযুক্তি কি ইরানের এই দেশি বিদেশি ডিফেন্সকে ভেদ করতে পারবে? মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এখন চালের পর চাল দেয়া হচ্ছে, যা শুনে মনে হচ্ছে বিশ্ব এক ভয়ঙ্কর যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে। দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে আমেরিকার সবথেকে শক্তিশালী এবং ঘাতক অস্ত্র F-22 র্যাপটর স্টেলথ ফাইটার জেট অবতরণ করেছে। এটা কেন এত বড় খবর? কারণ 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার এত বড় সামরিক জমায়েত আর কখনো দেখা যায়নি।
F-22 র্যাপটর কেন এই যুদ্ধ বিমান এত স্পেশাল? এটি একটি স্টেলথ ফাইটার, যার মানে হলো এটি রাডারে ধরা না দিয়ে শত্রু দেশের আকাশসীমায় ঢুকে নিখুঁত হামলা চালাতে পারে। ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি থেকে সরাসরি এগুলো ইসরায়েলে আনা হয়েছে। এর সাথে আছে শত শত কার্গো বিমান আর জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার। সহজ কথায় আমেরিকা কেবল ভয় দেখাচ্ছে না, তারা ট্রিগারে আঙুল রেখে তৈরি হয়ে আছে। ট্রাম্পের ডেডলাইন এবং জেনেভা বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের দাবি পরিষ্কার, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাফ জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি ঠিকই, কিন্তু দরকার পড়লে তিনি মার্কিন বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে এক সেকেন্ডও ভাববেন না। ট্রাম্পের বিশ্বাস, যুদ্ধ হলে আমেরিকা খুব সহজেই জিতে যাবে। কিন্তু পর্দার আড়ালে পেন্টাগনের জেনারেলরা কি সত্যিই এত নিশ্চিত? সেটাই বড় প্রশ্ন। ইসরায়েলের সংশয় এবং ইরানের পাল্টা হুঙ্কার। এদিকে ইসরায়েল এই কূটনৈতিক আলোচনা একদম ভরসা পাচ্ছে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর মতে সে দেশের নীতি নির্ধারকরা মনে করছেন ইরানের ওপর মার্কিন হামলা এখন অনিবার্য। তাদের ভয়, ইরান আলোচনার নামে কেবল সময় নষ্ট করছে যাতে তারা নিঃশব্দে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। অন্যদিকে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। ইরানের রিভলিউশনারি গার্ড কোর IRGC দক্ষিণ উপকূলে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। তারা ড্রোন, মিসাইল আর মর্টার দিয়ে পরিষ্কার বার্তা দিচ্ছে, আঘাত করলে পাল্টা আঘাত আসবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক রাভানচি হুঁশিয়ারি দিয়েছেন যে এটি আমেরিকার জন্য একটি বিপজ্জনক জুয়া হতে পারে। আসল ঝুঁকিটা কোথায়? এখানে একটা খুব জটিল সমীকরণ আছে। আমেরিকার লক্ষ্য ইরানকে ভয় দেখিয়ে বা হামলা করে তাদের পারমাণবিক স্বপ্ন চুরমার করা। ইরানের লক্ষ্য নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা এবং পারমাণবিক প্রযুক্তি ধরে রাখা। ইসরায়েলের লক্ষ্য ইরানকে চিরতরে পঙ্গু করে দেয়া, যাতে তারা আর কোনোদিন হুমকি হতে না পারে। সামরিক শক্তিতে সমকক্ষ না হয়েও আঞ্চলিক কূটনীতিকে কাজে লাগিয়ে তেহরান তার অবস্থান শক্ত করেছে। 2023 সালের চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে উপসাগরীয় দেশগুলোও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। সৌদি আরব, ওমান, তুরস্ক ও কাতার ওয়াশিংটনকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বলে জানা গেছে। ফলে ইরানের সম্ভাব্য বিজয় সামরিক ময়দানে নয়, বরং যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষায়, আঞ্চলিক সম্পর্ক জোরদার করে এবং সংঘাতের রাজনৈতিক মূল্য বাড়িয়ে তেহরান চাপ মোকাবিলা করে নিজ অবস্থান অটুট রাখতে পারে। ইরান আমেরিকা উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে একগুঁয়ে দেশ মুখোমুখি দাঁড়ায়, তাহলে কি হয়? উত্তরটা এখন লেখা হচ্ছে হরমুজ প্রণালীর নীল জলে, পার্চিনের মাটির নিচে আর ট্রাম্পের টুইটের প্রতিটি শব্দে। ইরান একটা নোটিশ জারি করেছে, নাম নোটা, নোটিস টু ইয়ারম্যান, মানে বিমান চালকদের সতর্কবার্তা। বলছে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় রকেট পরীক্ষা চালানো হবে। এটা শুনতে সাধারণ মনে হলেও একদম সাধারণ নয়, কারণ এই নোটিশ দেওয়া হয়েছে ঠিক তখন যখন আমেরিকা ইরানের কাছের সমুদ্রে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, যখন ট্রাম্প বলছেন পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সামরিক হামলা হবে। এটা কাকতাল নয়, এটা বার্তা। ট্রাম্পের হিসাব কি? ট্রাম্প বলছেন ইরানের কর্মকর্তারা খারাপ আলোচক। তার ভাষায় চুক্তি হতে পারত, কিন্তু ইরানের জেদের কারণে B-2 বোমারু বিমান পাঠাতে হয়েছে। এখন আবার আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু একই সাথে ট্রাম্প বলছেন ইরান চুক্তি চায়, কারণ চুক্তি না হলে যা হবে সেটা ইরান চায় না। এই বক্তব্যের মধ্যে একটি কৌশল আছে, চাপ দাও, ভয় দেখাও, তারপর টেবিলে বসাও। ট্রাম্প এই কৌশল আগেও ব্যবহার করেছেন, উত্তর কোরিয়ার সাথে, চীনের সাথে। কিন্তু ইরান উত্তর কোরিয়া নয়। ইরান কি বলছে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানালো হরমুজ প্রণালীর দিকে লাইভ মিসাইল ছোড়া হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্য পথ। আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সরাসরি বললেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে উঠে দাঁড়ানো কঠিন হয়ে যায়। তিনি আরো বললেন 47 বছর ধরে আমেরিকা ইরানকে শেষ করতে পারেনি। এটা আমেরিকার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি। এই কথাগুলো শুধু বক্তৃতা নয়, এটা আত্মবিশ্বাসের প্রকাশ।
হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোর তেল ও গ্যাস যায় হরমুজ দিয়ে। এর বেশিরভাগ গন্তব্য এশিয়া, বিশেষত চীন, যে এখন ইরানের একমাত্র বড় তেল ক্রেতা। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, বিশ্ব জ্বালানি বাজারে আগুন লাগবে, তেলের দাম আকাশ ছোঁবে, এশিয়ার অর্থনীতি টলমল করবে। ইরান এই অস্ত্রটা জানে আর তাই ব্যবহার করছে। রাশিয়া এলো কোথা থেকে? এই পুরো নাটকের মাঝে রাশিয়ার নৌবাহিনী ইরানের বন্দরে নোঙর করলো, ওমান উপসাগরে যৌথ মহড়া করলো। বার্তাটা পরিষ্কার, ইরানের পেছনে রাশিয়া আছে। আমেরিকা একা ইরানকে চাপ দিতে গেলে হিসাব জটিল হয়ে যাবে। তাহলে কি হবে? দুই পক্ষই আলোচনা চাইছে। ওমানের মধ্যস্থতায় 2 দফা বৈঠক হয়েছে। ইরান বলছে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, যাচাই করতে পারো। আমেরিকা বলছে বিশ্বাস নেই। এই অবিশ্বাসের মাঝে দুই পক্ষ অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস বলে এই পরিস্থিতিতে একটা ছোট ভুল, একটা মিসাইল, একটা ভুল বোঝাবুঝি সব শেষ করে দিতে পারে। বিশ্ব এখন দম বন্ধ করে দেখছে। তেহরানের বাইরে 5000 কবর, এটা কি যুদ্ধের ঘোষণা? তেহরানের বাইরে খোঁড়া হয়েছে 5000 কবর আমেরিকার সৈন্যদের জন্য। ইরানের বেহেস্ত জাহরা কবরস্থানের প্রধান জানিয়েছেন, মুসলিম কবরস্থানে মার্কিন সৈন্যদের দাফন করা যাবে না, তাই আলাদা ব্যবস্থা। এই একটা খবরই বলে দেয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভিডিওটা দেখলে গায়ে কাঁটা দেবে। ইরানি মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে। শুরুতে দেখা যাচ্ছে জর্ডানের মাফরাক সালতি বিমান ঘাঁটি, শান্ত, নিস্তব্ধ, উপর থেকে তোলা ছবি। তারপর হঠাৎ কেটে যায় দৃশ্য। ফাইটার জেট ছুটে আসে, ইঞ্জিনের গর্জন। বার্তাটা অনুবাদ করতে হয় না, আমরা জানি তোমার ঘাঁটি কোথায়, আমরা পৌঁছাতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন এটা প্রচার যুদ্ধের হিসেবে পদক্ষেপ। হয়তো তাই, কিন্তু এই প্রচার যুদ্ধের পেছনে যে আত্মবিশ্বাস, সেটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। জেনেভায় আলোচনা, সমুদ্রে যুদ্ধ জাহাজ। একটা দৃশ্য কল্পনা করুন, দুজন মানুষ টেবিলে বসে শান্তির কথা বলছে, কিন্তু টেবিলের নিচে দুজনেরই হাতে বন্দুক। এটাই এখন ইরান আমেরিকার অবস্থা। ওমানের মধ্যস্থতায় জেনেভায় 2য় দফা আলোচনা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলছেন তারা ফলাফলমুখী কূটনীতি চান। IAEA প্রধানের সাথে দেখা করেছেন। ইরান দাবি করছে পারমাণবিক অস্ত্র চায় না, শুধু বেসামরিক কাজে পারমাণবিক শক্তির অধিকার চাই। কিন্তু একই সাথে ইরান হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে দ্বিতীয়বারের মতো নৌ মহড়া চালিয়েছে। রাশিয়ার সাথে যৌথ মহড়া চলছে। আলোচনা আর মহড়া পাশাপাশি। ট্রাম্প কি চান সত্যি? ট্রাম্প বললেন ইরানে শাসন পরিবর্তন হলেই ভালো। 47 বছর ধরে সমস্যা চলছে, এবার চিরতরে শেষ করতে চান। একই সাথে বললেন ইরান চুক্তি চায়, চুক্তি না করলে পরিণতি ভালো হবে না। আমেরিকা ইতিমধ্যে পাঠিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। আরেকটি ক্যারিয়ার আসছে। উপসাগর অঞ্চলের দেশগুলো সতর্ক করে দিয়েছে যে কোনো হামলা গাজার পর আরেকটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানের জেনারেলের সরাসরি হুমকি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুসাভি ট্রাম্পকে সরাসরি বললেন 2 বার ভাবো, যদি সত্যিই যুদ্ধ চাও তাহলে আলোচনার কথা তুলছো কেন? আর যদি যুদ্ধ করো, এমন শিক্ষা দেওয়া হবে যা ভুলবে না। এই কথাগুলো খালি হুমকি নয়। ইরানের হাতে মিসাইল আছে, হরমুজ বন্ধ করার ক্ষমতা আছে, আর এখন পেছনে রাশিয়া আর চীনও আছে। আসল বিপদটা কোথায়? যুদ্ধ সবসময় পরিকল্পনা করে লাগে না, অনেক সময় লাগে ভুলে। একটা ভুল সংকেত, একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল মিসাইল। জেনেভায় আলোচনা চলছে, এটা ভালো, কিন্তু সমুদ্রে যখন 2 পক্ষের যুদ্ধ জাহাজ মুখোমুখি, আকাশে যখন যুদ্ধ বিমান টহল দিচ্ছে, তখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। পৃথিবী এখন দম বন্ধ করে অপেক্ষা করছে, আর সেই অপেক্ষার উত্তর লেখা হবে হয় জেনেভার কূটনীতির টেবিলে, নয়তো হরমুজের আগুনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোম ফ্রন্ট কমান্ড ও উদ্ধার সংস্থাগুলোকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গেল একদিনে ইরানের কাছাকাছি F-35, F-22 এবং F-16 মিলিয়ে 50টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 2003 সালে ইরাকে হামলার সময় যে পরিমাণ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল, তার চেয়ে বেশি সংখ্যক সেনা বর্তমানে অঞ্চলটিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস।
পেন্টাগনের টেবিলে জমা হচ্ছে ইরানের ওপর হামলার ব্লুপ্রিন্ট। CNN এর রিপোর্ট বলছে এই সপ্তাহের শেষে হয়তো বেজে যেতে পারে যুদ্ধের দামামা। আসলে পর্দার আড়ালে কি ঘটছে? ইরান কি সত্যি ভয় পেয়েছে, নাকি তারা এমন কিছু তৈরি করছে যা দেখে হোয়াইট হাউসের কপালে ভাঁজ পড়েছে? ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। মনে আছে গত বছরের জুন মাসের কথা? ইসরায়েল যখন অপারেশন রাইজিং লাইন চালিয়ে ইরানের মিসাইল ফ্যাক্টরি আর পরমাণু কেন্দ্রগুলো ঘুরিয়ে দিয়েছিল, ট্রাম্প তখন দাবি করেছিলেন ইরান টোটালি অবলিটারেটেড বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, স্যাটেলাইট ইমেজ বলছে একদম উল্টো কথা। খোরামাবাদের ইমাম আলী মিসাইল বেস থেকে শুরু করে শাহরুদ ইরান অভাবনীয় গতিতে সবকিছু মেরামত করে ফেলেছে। শাহরুদেতেও এখন যুদ্ধের আগের চেয়েও বেশি শক্তিশালী মিসাইল ইঞ্জিন তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো হামলার আগেই তাদের দামি যন্ত্রপাতি মাটির নিচে লুকিয়ে ফেলেছিল, যা এখন আবার বের করে আনা হয়েছে। মাটির নিচে দুর্ভেদ্য কেল্লা। পরমাণু কেন্দ্রগুলো নিয়ে ইরানের নতুন চালটা দেখুন। নাতানজ আর পার্চিন কমপ্লেক্সে এখন দিনরাত কাজ চলছে। তারা কি করছে? বিশাল বিশাল সব পাহাড়ের নিচে টানেল বানিয়ে তার মুখগুলো কয়েক স্তর কংক্রিট আর মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। কেন? যাতে আমেরিকার বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে না পারে। বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন ইরান হয়তো পাহাড়ের এত গভীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে যে বাইরে থেকে বিমান হামলা চালিয়ে তা থামানো অসম্ভব হয়ে পড়বে। জেনেভায় যখন ইরানি আলোচনাকারীরা আমেরিকার সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়েই ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের নিজেদের বিধ্বংসী ক্ষমতা দেখানোর জন্য পারস্য উপসাগরে নৌ মহড়া শুরু করেছে ইরান। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই প্রথমবার IRGC নৌ মহড়া চলাকালীন কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালীর কিছু অংশ বন্ধ করে দিয়েছিল। এই গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল উৎপাদনের 1/5 পরিবাহিত হয়। পশ্চিমা বিশ্বের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা এর আগেও এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এমন একটি পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের নৌবাহিনী ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরের রাশিয়ার সাথে একটি যৌথ মহড়াও পরিচালনা করেছে, যেখানে উভয় পক্ষ মিলে ছিনতাই হওয়া একটি নকল জাহাজ উদ্ধার এর মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং এর মধ্যে একটি রণতরী আরব সাগরে একটি ইরানি ড্রোনকে গুলি করে নামিয়েছে, যেটি আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল। এছাড়া মার্কিন সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী এর আগে হরমুজ প্রণালীতে IRGC পরিচালিত 2টি গানবোট একটি মার্কিন পতাকাবাহী তেলের ট্যাঙ্কারের খুব কাছে চলে আসে এবং জাহাজটিতে উঠে সেটি জব্দ করার হুমকি দেয়। ইরান তৈরি হচ্ছে এমন এক যুদ্ধের জন্য যা আগে কেউ দেখেনি। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে CNN সবার রিপোর্টে এখন একটাই প্রশ্ন, ইরান কি তবে ডু অর ডাই মোডে চলে গেছে? আলোচনার টেবিলে হাসি, ময়দানে মিসাইল। আপনি ভাবছেন হয়তো পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে মানে যুদ্ধ থেমে গেছে। একদম না। গত 11 ফেব্রুয়ারি ইসলামিক বিপ্লবের জার্লিতে ইরান তাদের 2000-এর বেশি ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার প্রদর্শন করেছে। কেন জানেন? ট্রাম্পকে এটা মনে করিয়ে দিতে যে ইরানের মিসাইল শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে অনায়াসে পৌঁছাতে পারে। এমনকি 16 ফেব্রুয়ারি তারা হরমুজ প্রণালীতে এক বিধ্বংসী ড্রিল চালিয়েছে। সেখানে ভিডিওতে দেখা গেছে ইরানের মিসাইল নিখুঁতভাবে একটি নকল মার্কিন জাহাজকে উড়িয়ে দিচ্ছে। বার্তাটা পরিষ্কার, যদি তোমরা আক্রমণ করো তবে হরমুজ প্রণালী দিয়ে তেলের বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সাগরে রাশিয়া ইরান জোট। আমেরিকার চোখের সামনে সবচেয়ে বড় চমক দেখা গেছে 19 ফেব্রুয়ারি। ওমান সাগর আর ভারত মহাসাগরে ইরান এবং রাশিয়া যৌথ নৌ মহড়া শুরু করেছে। মজার ব্যাপার হলো ঠিক তার পাশেই মার্কিন যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কন টহল দিচ্ছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সরাসরি হুঙ্কার দিয়েছেন, যদি আমেরিকার কোনো উস্কানি থাকে তবে মার্কিন যুদ্ধ জাহাজগুলো সাগরের তলায় পাঠিয়ে দেওয়া হবে।
মাটির নিচে ইরানের অদৃশ্য শহর। সর্বশেষ স্যাটেলাইট ইমেজ দেখলে আপনি অবাক হবেন। প্রাচীন কমপ্লেক্সের ওপর বিশাল এক কংক্রিটের ঢাল দেখা যাচ্ছে। এটি এমনভাবে বানানো হয়েছে যাতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও একে ছিদ্র করতে না পারে। শুধু তাই নয়, ইস্পাহান আর নাতাঞ্জ, যেখানে গত বছর ইসরায়েল হামলা করেছিল, সেই পরমাণু কেন্দ্রগুলোর প্রবেশপথ এখন মাটি দিয়ে পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন মাটির অনেক গভীরে এমন সব টানেল বানাচ্ছে যেখানে তারা গোপনে পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে, আর বাইরের কোনো শক্তি তা টেরও পাবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও টানটান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের ওপর ছোট পরিসরে সামরিক হামলা বিবেচনা করা হতে পারে। এর মাত্র 24 ঘন্টা আগেই তিনি ইরানকে 10 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। তখন তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে খারাপ কিছু ঘটবে। সাংবাদিকেরা জানতে চান, ইরান চুক্তিতে রাজি না হলে তিনি কি সীমিত সামরিক হামলার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি, আমি বিষয়টি বিবেচনা করছি। ইরানও ইঙ্গিত দিয়েছে আলোচনা ভেস্তে গেলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প বনাম ইরান এই স্নায়ুযুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পোল্যান্ডের মতো ন্যাটো দেশগুলো তাদের নাগরিকদের ইরান ছাড়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে। তারা বলছে, হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে, এরপর হয়তো পালানোর পথ বন্ধ হয়ে যাবে। আসলে সাগরের মাঝখানে কি এমন হচ্ছে যার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন, আমেরিকা আগুনের সাথে খেলছে? রাশিয়ার মহড়া আর ইরানের গোপন চাল। হরমুজ প্রণালীতে ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া শেষ হয়েছে। ওপর থেকে দেখলে মনে হবে এটা সাধারণ প্র্যাকটিস, কিন্তু ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী এই মহড়ার আড়ালে ইরান তাদের বিধ্বংসী ড্রোনগুলোকে একদম অ্যাটাক পজিশনে সরিয়ে নিয়েছে। ডিফেন্স এক্সপার্ট ক্যামেরন চেল বলছেন, রাশিয়ার সাথে মহড়া দেওয়ার ছুতোয় ইরান তাদের ড্রোনগুলোকে এমন সব জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে আমেরিকার ওপর আঘাত হানা সহজ। মানে রাশিয়ার উপস্থিতি এখানে ইরানের জন্য একটা সেফগার্ড বা বর্ম হিসেবে কাজ করেছে। ট্রাম্পের ওয়ান ওয়ে ডিল। জেনেভাতে আলোচনা শেষ করে এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার সময় ট্রাম্প সাংবাদিকদের যা বলেছেন তা রীতিমতো হুঁশিয়ারি। তিনি বলেছেন, হয় আমরা একটি চুক্তি করব, নয়তো অন্য কোনোভাবে সমাধান করব। এই অন্য কোনোভাবে কথাটার মানে কি? ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যদি আলোচনার টেবিলে ইরান মাথা না নোয়ায় তবে সামরিক হামলা চালিয়ে তাদের পরমাণু কেন্দ্রগুলো মুছে ফেলা হবে। 18 ফেব্রুয়ারি মার্কিন সেন্টকম ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আব্রাহাম লিঙ্কন জাহাজ থেকে F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমানগুলো আকাশে ওড়ার জন্য একদম তৈরি। আকাশে আমেরিকার চোখ। আমেরিকাও কিন্তু বসেনি। তারা ইরানের উপকূলের কাছে MQ-4C ট্রাইটন নামের বিশাল সব নজরদারি ড্রোন উড়িয়েছে। এই ড্রোনগুলো 50,000 ফুট ওপর থেকে ইরানের প্রতিটি পদক্ষেপ ভিডিও করছে। যদিও এগুলোর মারার ক্ষমতা নেই, কিন্তু এগুলো রিয়েল টাইম তথ্য দিচ্ছে মার্কিন কমান্ডারদের। পাশাপাশি আমেরিকা মোতায়েন করেছে MQ-9 রিপার, যা শুধু নজরদারি করে না, বরং আকাশ থেকে নিখুঁতভাবে মিসাইল ছুড়ে ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হাতে এমন প্রযুক্তি নেই যা দিয়ে এই হাই অল্টিটিউড ড্রোনগুলোকে তারা সহজে নামাতে পারবে। লাভরভের লাল রেখা। রাশিয়ার সরাসরি হুমকি। সবচেয়ে টেনশন বাড়ানো কথাটি বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। তিনি সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালানো মানে নিউক্লিয়ার ইনসিডেন্ট বা পারমাণবিক বিস্ফোরণের ঝুঁকি নেওয়া। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের পাশে আছে। মস্কোর বার্তা পরিষ্কার, যদি তোমরা ইরানকে আক্রমণ করো তবে তার ফল হবে সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর। মানে আমেরিকা যদি হামলা চালায় তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। হরমুজ প্রণালী। যেখানে বিশ্বের 20% তেল পারাপার হয়, সেখানে এখন একদিকে মার্কিন ক্যারিয়ার আর অন্যদিকে ইরানের মিসাইল ব্যাটারি। লাভরভ বলছেন এটা আগুনের সাথে খেলা, আর ট্রাম্প বলছেন তিনি চুক্তি করেই ছাড়বেন। রাশিয়ার এই হুমকি কি ট্রাম্পকে থামাতে পারবে?